আজ ৮ বছর পর আমি বর্ধমানে এলাম। আমি অনির্বাণ। কলকাতার একটা বেসরকারি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি। সেই কাজের সূত্রে আজ বর্ধমানে আসা। ৮ বছর আগে আমার কলেজ জীবনের বন্ধু সুদীপের সাথেই প্রথমবার আমি বর্ধমানে আসি। এই বর্ধমানে মির্জাপুর গ্রামে তার বাড়ি। এখন আর সেই বন্ধুর সাথে সেরকম কোনো যোগাযোগ নেই। যাই হোক, হাঁটতে হাঁটতে আমাদের বর্ধমান ব্রাঞ্চ অফিসের সামনে পৌঁছলাম। বর্ধমান স্টেশন থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা পথ। অফিসে পৌঁছে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কাজের মধ্যেই সারাটা দিন কেটে গেল। সমস্ত কাজ শেষ করে যখন অফিস থেকে বেরিয়ে এলাম, তখন ঘড়িতে বাজে ৮টা ৩০। সর্বনাশ! কাজের চাপে ভুলেই গেছি হাওড়া যাওয়ার শেষ ট্রেন ছিল ৮টা ১৫-তে। এবার কি হবে? তাহলে কি স্টেশনেই রাত কাটাতে হবে? না, না, অচেনা জায়গায় স্টেশনে থাকাটা ঠিক হবে না। তার থেকে বরং মির্জাপুরে পৌঁছতে পারলে সুদীপের বাড়িতেই রাতটা কাটানো যাবে। ওই তো একটা টোটো দাঁড়িয়ে। টোটোর দিকে এগিয়ে গেলাম। দাদা, মির্জাপুর যাবেন? এত রাত্রে মির্জাপুর? তা মির্জাপুরের কোথায় যাবেন? ওই দুর্গা মন্দিরের সামনে নামিয়ে দিলেই হবে। ওই পাশেই আমার বন্ধুর বাড়ি। না দাদা, রাত্রি ৯টা পেরিয়ে গেছে। এত রাত্রে গ্রামের ভেতরে ঢুকবো না। জায়গাটা ভালো না। আমি ওই পথেই যাব, রাস্তার ওপরে নামিয়ে দেবো। ওখান থেকে ৫ মিনিট হাঁটলেই দুর্গা মন্দির। যদি যেতে চান উঠে আসুন। আশেপাশে আর কোনো টোটো নেই, তাই কথা না বাড়িয়েই টোটোতে উঠে বসলাম। দাদা, এত রাত্রে নিয়ে যাচ্ছি, ভাড়া কিন্তু ৫০ টাকা লাগবে। ঠিক আছে, তাই দেবো, চলুন। টোটো চলতে শুরু করলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনি তখন বলছিলেন মির্জাপুর জায়গাটা ভালো না, কারণটা কি জানতে পারি? আপনি বুঝি অনেকদিন পরে এই গ্রামে আসছেন? হ্যাঁ, তা প্রায় ৮ বছর। তাই আপনি জানেন না, ওই গ্রামের দুর্গা মন্দিরের আশেপাশে এক অশরীরীকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাই তো সন্ধ্যের পর ওই এলাকায় মানুষজনকে দেখা যায় না। কি বলছেন দাদা? এই যুগে দাঁড়িয়েও আপনি এসব গুজবে বিশ্বাস করেন? না দাদা, গুজব নয়। ওই গ্রামের প্রায় সকলেই ওই অশরীরীকে দেখেছে। এরপর বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এরপরে হঠাৎ করে টোটো থামলো। আপনি এখানেই নেমে পড়ুন দাদা। ওই যে ডান দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যান। কিছুটা গেলেই দুর্গা মন্দির। একটু সাবধানে যাবেন। ভাড়া নিয়ে টোটোওয়ালা চলে গেল। আমি ডান দিকের রাস্তা ধরে সোজা হাঁটা শুরু করলাম। কিছুটা এগিয়ে যেতেই দেখি চারিদিক অন্ধকারাচ্ছন্ন। আলোর বিন্দুমাত্র অস্তিত্ব নেই। এইভাবেই কিছুটা এগিয়ে যাওয়ার পর লক্ষ্য করলাম কিছুটা দূরে একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। সম্ভবত একটা কুঁড়ে ঘরের জানালা দিয়ে আলোর ছটা বেরিয়ে আসছে। কুঁড়ে ঘরের সামনাসামনি এসে আমি ডাক দিলাম, বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কারোর কোনো সাড়া পেলাম না। তখন আমার মনে হলো, এই অন্ধকার নির্জন গ্রামে না এসে যদি স্টেশনেই রাত কাটাতাম, মনে হয় সেটাই ভালো হতো। নিজের মনে এসব ভাবছি, তার মধ্যেই হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, একে বাবু কি কাউকে খুঁজছেন নাকি? পিছন ফিরে হঠাৎ চমকে উঠলাম। দেখি লাঠি হাতে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত আশেপাশে কেউ ছিল না। এখানে সুদীপ রায়ের বাড়িটা কোথায় বলতে পারেন? আসলে আমি অনেকদিন পরে এই গ্রামে আসছি তো, তাই বাড়িটা ঠিক মনে করতে পারছি না। সুদীপ রায়? না বাবু, এই নামে তো কাউকে চিনি না। কিন্তু সুদীপ তো এই গ্রামেই দুর্গা মন্দিরের কাছে থাকে, ব্যাংকে চাকরি করে। একটু মনে করে দেখুন না। না বাবু, এই নামে আমি কাউকে চিনি না। আপনি একটা কাজ করুন, আজ রাতটা আমার কুঁড়ে ঘরে কাটিয়ে দিন, কাল সকালে না হয় খোঁজ করবেন। প্রস্তাবটা মন্দ নয়। এমনি অনেক রাত হয়ে গেছে, অফিসেও খুব খাটাখাটনি হয়েছে, শরীরটাও খুব ক্লান্ত। এত রাত্রে আর কোথায় খোঁজাখুঁজি করব? সকালে বরং সুদীপের সাথে দেখা করে ট্রেন ধরব। আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনার ঘরে আমি থাকলে আপনার কোনো অসুবিধা হবে না তো?
না না বাবু, আমার কিসের অসুবিধা? আমি এই গ্রামের পাহারাদার, সারা রাত জেগে পাহারা দিই। আমার এই কুঁড়ে ঘর রাত্রে ফাঁকাই থাকে। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমি আসি। এই বলে বৃদ্ধ অন্ধকারে মিলিয়ে গেল। আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে জিনিসপত্র বলতে কিছু নেই, শুধুমাত্র একটি খাটিয়া পাতা। ওখানেই শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে বৃদ্ধর কথাই ভাবছি। সে বলে গেল সে নাকি গ্রামের পাহারাদার, অথচ দুর্গা মন্দিরের পাশেই সুদীপের বাড়ি, তাকে নাকি চেনে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম যখন ভাঙল তখন মধ্যরাত্রি। দরজার কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভাঙে। উঠে যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। তার চোখ বলতে কিছুই নেই, গোটা শরীর দিয়ে রক্ত ঝরছে। কি বীভৎস সেই দৃশ্য! গোটা ঘর পচা দুর্গন্ধে ভরে গেছে। হঠাৎ সেই ছায়ামূর্তি লাঠি হাতে আমার কাছে এগিয়ে এলো। এ কি, এ তো সেই বৃদ্ধ যে কিছুক্ষণ আগে আমাকে এই কুঁড়ে ঘরে আশ্রয় দিয়েছে। এবার হঠাৎ সেই ছায়ামূর্তি বলে উঠল, আশেপাশের এলাকাটা ভালো নয় বাবু, চোর ডাকাতের খুব উপদ্রব। আপনি দরজা না লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন, তাই আমি লাগিয়ে দিয়ে গেলাম। এসব কিছু দেখার পর আর ঠিক থাকতে পারিনি, অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। উঠে দেখি আমার সামনে দাঁড়িয়ে আমার বন্ধু সুদীপ। কি রে, কাল রাতে কি হয়েছিল তোর? এখানেই বা তুই কিভাবে এলি? সমস্ত ঘটনা আমি সুদীপকে খুলে বললাম। সব শোনার পর ও বলল, বুঝেছি, তাহলে তুই হেমন্ত মাঝির খপ্পরে পড়েছিলি। হেমন্ত মাঝি? হ্যাঁ, শোন তাহলে। আজ থেকে ৩-৪ বছর আগের কথা। আমাদের এই গ্রামে চোর ডাকাতের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। প্রায় দিন রাতে চুরি ডাকাতির ঘটনা ঘটতেই থাকে। গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। ঠিক তখন হেমন্ত মাঝি সাহস দেখিয়ে এগিয়ে আসে গ্রামকে রক্ষা করতে। রাত্রে লাঠি হাতে মাঝি গোটা গ্রামটা একাই পাহারা দেওয়া শুরু করে। এরপর থেকে কয়েকদিন গ্রামে আর কোনো চুরির ঘটনা ঘটেনি। কিন্তু তার কয়েকদিন পরেই হেমন্ত মাঝির লাশ পাওয়া যায়। গ্রামের বড় দিঘিতে ডাকাতরা তাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর থেকেই হেমন্ত মাঝির ভূতকে সন্ধ্যার পর গ্রামে ঘোরাফেরা করতে দেখা যায়। এই খবর ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। তারপর থেকে গ্রামে চুরি ডাকাতি একবারেই বন্ধ হয়ে যায়। তার সাথে গ্রামের মানুষরাও সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে সাহসও পায় না। কিন্তু আজ পর্যন্ত হেমন্ত মাঝির ভূত গ্রামের কারো কোনো অনিষ্ট করেনি। মরার পরও সে গোটা গ্রামটাকে পাহারা দিয়ে যাচ্ছে। হেমন্ত মাঝির আত্মত্যাগের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কাল রাত্রে যেই মানুষটা আমাকে আশ্রয় দিয়েছিল, আজ জানতে পারলাম সে নাকি মৃত। যাই হোক, আমার ট্রেনের সময় হয়ে এলো। তাই সুদীপের কাছে বিদায় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার পথে দেখলাম হেমন্ত মাঝির সেই কুঁড়েঘর, যেটা কাল রাত্রে ছিল আমার আশ্রয়, সেটা আজ ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আর সেখান থেকে যেন মাঝি চিৎকার করে বলে উঠছে, আবার যেন আসবেন বাবু।